অবশেষে মাইলস্টোন স্কুল কলেজের উপর বিমান বিধ্বস্তের ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো। এইদিকে দুপুরেই শিক্ষার্থীরা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গণধোলাই দিচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক, দিয়াবাড়ি এলাকায় 6 দফা দাবিতে বিক্ষোভ করছে মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50+ ক্লাস বের করছি। টোটাল মারা গেছে 150+, নিউজ করে 20 জন ফাইজলামি পাইছে। রাত 3টা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে? আমাদের স্যারদের গায়ে হাত তুলেছে কেন? আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে কেন? তারা এগুলো জবাব দিতে হবে সেনাবাহিনীর। বাংলাদেশ এক ভয়ঙ্কর লাশের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিনিয়ত লাশ পড়ছে। এই বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আমরা পূর্বাপর নানা ঘটনারও গন্ধ পাচ্ছি। এই দুর্ঘটনা হওয়ার পরে সবার মনে একটাই প্রশ্ন, যে এটা কি নিছক দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র? দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, অবশেষে সমস্ত ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এর পেছনে কে রয়েছে, মূল হাতকার? প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে আবার আইন উপদেষ্টা আসিফ নজরুল গণধোলাইয়ের শিকার হয়েছেন সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে রুগীকে দেখতে গিয়ে। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এই ঘটনার চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে সমস্ত কিছু একসাথে তুলে ধরা হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের কথা হলো আমার আছে এটা কেন সত্যটা কেন প্রকাশ হচ্ছে মিডিয়ার সামনে? সত্যটা কেন সবার সামনে আসছে? আপনি আমারে ধরে রাখেন। এটা কেন ভালো হইলো স্যার? কি স্যার এই আবারও বলতেন? আমি থ্যাংক ইউ ভাই। প্রত্যেকটা ওয়েবসাইটে এই ভাই হাত সরান ভাই। কেন কেন সেনাবাহিনী তাদের উপরে আস্তে ভাই, আস্তে পরে নেন ভাই, আস্তে ভাই, পরে নেন। আমাদের স্যারের যখন এখানে ছিল কেন সেনাবাহিনী তাদের উপরে আমি ধরাতে ভাই আমরা সঠিক তদন্ত চাই। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50+ ক্লাস বের করছি। টোটাল মারা গেছে 150+, নিউজ করে 20 জন ফাইজলামি পাইছে। লাশ গুম করে রাত্রে। আমরা কালকে পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা পরীক্ষার পরোয়া না করে কালকে রাত 2:30টার সময় রয়ে গেছি। এটা কি ফাইজলামি? রাত 3টা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে? আমাদের স্যারদের গায়ে হাত তুলেছে কেন? আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে কেন? তারা এগুলো জবাব দিতে হবে সেনাবাহিনীর। ভিতরে আমাদের কিছু প্রতিনিধি, ভিতরে আইন উপদেষ্টা রয়েছে এবং আপনাদের কোনো প্রতিনিধি গিয়েছে কিনা? আমরা আমাদের লাশ, আমার ছোট ভাই বোনদের লাশ দেখেছি। তারা লাশ গাইড করছে, লাশ নিয়ে রাজনীতি করছে এবং আমাদের টিচারদের অবমাননা করছে। এর দায়ভার বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে, বাংলাদেশ হিজরা বাহিনীকে দিতে হবে, বাংলাদেশ যৌথ বাহিনীকে দিতে হবে, ওয়াকারুজ্জামানকে দিতে হবে। এর দায়ভার অবশ্যই সবাই নিতে হবে। এর দায় নিতে হবে ইনশাআল্লাহ। অলরেডি 2 জন গিয়েছে, ওনার জনসম্মুখে এসে বক্তৃতা দিতে হবে, নাইলে আমরা মানবো না। ইটস লাউড অ্যান্ড ইটস ক্লিয়ার। গতকালকের ঘটনায় যদি জনসম্মুখে এসে এখানে বক্তব্য দিতে হবে আইন উপদেষ্টাকে, সেই বিষয়টি তারা ক্লিয়ারভাবে এখানে বক্তব্য চাচ্ছেন। যতদূর জানতে পেরেছি এখন ভিতরে আছেন, কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি। কালকে রাতে আমরা যেটা ফেস করেছি তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কালকে রাতে অনেক ধরনের ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটি রক্তের বিন্দুর জন্য আমরা এখন আমাদের আন্দোলনগুলো করছি, যাতে বিমান বাহিনী তাদের সকল এইসব পুরনো প্লেন পরিত্যাগ করবে এবং আমরা এই যে আমাদের হেনস্থা করা হয় শিক্ষার্থীদের এবং এতগুলো লাশের খবর, যে এতগুলো লাশের খবর
যে ধামাচাপা দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই এবং এগুলোর প্রতিটি বিষয় আমাদের সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আমাদের জানাতে হবে। এই দাবি নিয়ে আমরা এখন উপস্থিত হয়েছি। কিন্তু 6টার পরে রাত 1টার দিকে কেন আবার অ্যাম্বুলেন্স আসলো, আবার কেন এখানে আবার দেখা হলো? আর লাশ একটু আগে জানা গেছে যে লাশ এখান থেকে একটা বের করা আছে, কিন্তু ওদের কাছে যেহেতু শেষ হয়ে গেছে তারা তো ঠিকঠাকভাবে কোনো তথ্য দিতে পারতেছে না। কিন্তু আমরা যারা হোস্টেল স্টুডেন্ট আছি তারা তো সরাসরি জিনিসটা করছে এবং সবার প্রথমে হোস্টেল স্টুডেন্ট আছে। আমার এক বন্ধু আপনার এখানে তার গ্রিলটা ভেঙে তারা ভিতরে ঢুকার পরে সে দেখে কি একজন হাত নেই এবং একজন জ্বলন্ত অবস্থায় বলে ভাই আমাকে বাঁচাও। তার অবস্থা কি তাকে তো কোনো সময় দেখানো হচ্ছে না। এছাড়াও তারা করতেছে কি এই লাশের যে সঠিক সংখ্যাটা এটাও তারা মিডিয়া থেকে হাইড করতেছে। আরো আগে দেখেছি লাশের দেশ বাংলাদেশ, আলাপটা দিয়ে আমি শুরু করলাম। গত 1 বছর ধরেই বাংলাদেশে শত শত হাজার হাজার লাশ পড়ছে। গত কয়েকদিন যাবৎ যেন লাশের পরিমাণটা আরো বেড়ে গেছে। কদিন আগে পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে পাথর চাপা দিয়ে হত্যা করা হলো। এরপরে ঘটলো গোপালগঞ্জ ট্র্যাজেডি। গোপালগঞ্জে যে কতগুলো লাশ ফেলানো হয়েছে সঠিক সংখ্যা কেউ বলতে পারে না। সরকার তো বলবেই না, সরকার 5টি মৃত্যুর ঘটনাকে বলেই যেন দায়িত্ব শেষ করে দিয়েছে। কিন্তু বিভিন্ন বেসরকারি বিভিন্ন মাধ্যম থেকে জনগণ বিভিন্ন জায়গা থেকে যেটি জানা যাচ্ছে গোপালগঞ্জের লাশের সংখ্যা অসংখ্য। তারই ধারাবাহিকতায় গতকালকে রাজধানীর উত্তরায় একটি স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে গেল। এবং এই ঘটনায় এখন পর্যন্ত, গতকাল দুপুরের ঘটনা, গতকাল বেলা 1টার ঘটনা, তখন থেকে এখন পর্যন্ত প্রায়, আমি যে মুহূর্তে আমরা এই ভিডিওটা যখন প্রচার হচ্ছে 22 তারিখ দুপুর 12টায়, তখন প্রায় 23 ঘন্টা হয়ে গেছে, 23-24 ঘন্টা। আসলে কত শত লাশ যে শিশু এবং আল্লাহর বা দেব শিশু। বিমানটা যে জায়গায় বিধ্বস্ত হয়েছে সেটি শিশু শ্রেণী, প্রাইমারি সেকশন যেটিকে আমরা বলতে পারি, যে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত একদম নিষ্পাপ শিশু। কত শত শিশু মারা গেছে সঠিক সংখ্যা হয়তো আমরা কোনোদিনও জানতে পারবো না। আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে সরকারি হিসেবে বলছে 27 জন, কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে জানা যাচ্ছে সংখ্যাটি শত তো বটেই, কত শত সেটি বিবেচ্য বিষয়। অর্থাৎ বাংলাদেশ এক ভয়ঙ্কর লাশের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত লাশ পড়ছে। এই বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আমরা পূর্বাপর নানা ঘটনারও গন্ধ পাচ্ছি। বেনামি একাধিক ফেসবুক পেজ থেকে এবং যেগুলো বিদেশ থেকে অপারেট করা হয় এমন পেজ থেকে একদিন আগে সতর্ক করে দেওয়া হয়েছিল। যেমন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে অপারেট করা একটি ফেসবুক পেজ, অ্যানোনিমাস মেইন পেজ, বেনামি, অ্যানোনিমাস মানে বেনামি, এমন একটা পেজ থেকে 2 দিন আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে স্কুল বিল্ডিং ধসে পড়বে এবং সেখানে অসংখ্য শিশু হতাহত হবে। যদিও এটিকে নিয়ে নানা রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এটি কোন দেশের সেটি বলা হয়নি, কিংবা বিমান বিধ্বস্ত হয়ে ধসে পড়বে এমনটা বলা হয়নি, নির্মাণ ত্রুটির কারণে বা পুরনো বিল্ডিং এমনটা বলা হয়েছে, ইত্যাদি নানা রকম ব্যাখ্যা অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। যেটি হোক না কেন, সরাসরি কি একদম খোলাসা করে বলে, তারা ইঙ্গিতে বলে। এবং এই পেজটি থেকে গতকালকে উত্তরার বিমান দুর্ঘটনার পরবর্তী বিমান দুর্ঘটনার দৃশ্য আপলোড করা হয়েছে এবং এটি রাতের দিকে এই পেজটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এমনই একটি পেজ, একদম সেম, দ্য লিজিয়ন নামে আরেকটি পেজ, যেটি খুব একটা আলোচনায় আসেনি, আমি দেখলাম যে দ্য লিজিয়ন নামে আরেকটি পেজ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে। সেটিও যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ কেন্দ্রিক অপারেটিং লোকেশন। এবং দ্য অ্যানোনিমাস মেইন পেজের সেই পেজ থেকে গতকাল রাত পর্যন্ত লক্ষ্য করা গিয়েছিল যে সেখানে আরেকটা থ্রেটের কথা বলা হয়েছে, যে আগামী স্বল্পতম সময়ের মধ্যে, সপ্তাহখানেকের মধ্যে বাংলাদেশের মার্কেট, হসপিটালে বোমা হামলা হবে। জানি না সেটি ঘটবে কিনা, সেটি ঘটতে হলেও আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় যে এগুলো তো বিদেশ থেকে, বাংলাদেশের একটা ফেসবুক পেজ, একজন মতিউর রহমান নামীয় এক ফেসবুক পেজ থেকে 3 দিন আগে, গতকালকের ঘটনার 3 দিন আগে একটা পোস্ট দেওয়া হয়েছিল, বিমান বিধ্বস্ত হবে, শতাধিক শিশু আহত হবে। নেটিজেনরা তার পরিচয়টি উদ্ধার করবার চেষ্টা করেছে। মতিউর রহমান, পিতা মৃত আব্দুল্লাহ তাঁতি, মাতার নাম জানা যায়নি, স্ত্রী আফরোজা আক্তার, বড় ভাই আব্দুল খালেক তাঁতি, ঠিকানা উত্তর তারাবনিয়া তাঁতিকান্দি 6 নম্বর ওয়ার্ড,
থানা সখীপুর, উপজেলা ভেদরগঞ্জ, জেলা শরীয়তপুর, মতিউর রহমান চাঁদপুরে বসবাস করে এবং তার শনাক্তকারী রাজনৈতিক পরিচয় কি আছে জানি না, কিন্তু শনাক্ত করেছেন যারা, তারা বলেছেন তার শিবির সংশ্লিষ্টতা, শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ততা আছে। অর্থাৎ উত্তরায় যে বিমান বিধ্বস্ত হওয়া, এই বিমান বিধ্বস্ত হওয়াটা কি আসলে এটি কি দুর্ঘটনা, নাকি এটি তৈরি একটা বিষয়? আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি। যেটি হোক, একটি ঘটনা ঘটেছে, এর মধ্যে নানা রকম আলোচনা হচ্ছে, আসলে আমরা কোনটা রেখে কোনটা আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের বাংলাদেশে একটি কার্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্তে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন স্বাক্ষর করেছে। এটি ঢাকায় ইতিমধ্যে অফিসিয়ালি বলা যায় কার্যক্রম শুরু করেছে। এই কার্যালয়টির কার্যক্রম কোথায় আছে? কার্যক্রম আছে বিশ্বের সংঘাতপূর্ণ 18টি দেশে, 19টি দেশে, বাংলাদেশ 19তম দেশ হিসেবে এখানে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশকে সংঘাতপূর্ণ দেশ হিসেবে আমরা বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত বলতে রাজি নয়। বাংলাদেশের সংঘাতের মতো কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সত্যিকার অর্থে 2024 সালের জুলাই আগস্ট থেকে শুরু করে গত 1 বছর যাবৎ সংঘাত চলছে। আমরা সর্বশেষ দেখেছি যে গোপালগঞ্জে ভয়ঙ্কর ট্র্যাজেডি ঘটেছে, সংঘাত চলছে। এর মধ্যে একটি বিমান দুর্ঘটনা হলো, একটি সংঘাত। এই বিমান দুর্ঘটনাকে নিয়ে আমরা গতকাল থেকে নানা রকম সংঘাতের ঘটনাও দেখলাম এবং গোপালগঞ্জ থেকেই আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী খানিকটা বাংলাদেশের জনগণের মুখোমুখি হয়ে গেছে সংঘাতের। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, দেশের চলমান অবস্থা খুবই উত্তপ্ত, আপনারা সকলেই জানেন। গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ইচ্ছা মতন গণধোলাই দিয়েছেন। আর তাছাড়া এর পেছনে নাকি অনেক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, লাশ গুম করা হচ্ছে, বিভিন্ন কথা বলতেছেন সেখানকার স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থীরা। দর্শক, এই সম্পর্কে আপনারা কি জানেন, বা দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই ঘটনা সম্পর্কে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার কোনো আপডেট নিউজ দিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।